শুরু করছে আমাদের আজকের ছায়াসংকেত বিতর্ক প্রতিযোগিতার এই আয়োজনে। আজকের আয়োজনে বিতর্কিকরা কথা বলবে এলডিসির গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ নিয়ে। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে সরকারি দল হিসেবে আজকে যারা অংশগ্রহণ করছেন তারা হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল, এবং বিরোধী দল হিসেবে যারা অংশগ্রহণ করছেন তারা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের বিতার্কিকরা অংশগ্রহণ করবে। এই প্রতিযোগিতায় যে 5 জন সম্মানিত বিচারক মণ্ডলী বিচার কার্য সম্পাদন করবেন এবং তাদের সাথে আপনাদের পরিচয় করে দিয়ে আমার সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন সাংবাদিক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান বার্তা সম্পাদক যমুনা টিভি, রয়েছেন সাংবাদিক মাইনুল আলম, নির্বাহী সম্পাদক দৈনিক আমাদের সময়, পরবর্তী বিচারক অধ্যাপক আবু মোহাম্মদ রইস, লেখক, বিতর্ক সংগঠক ও নাট্যকার। এরপরে রয়েছেন ডক্টর শেখ মোহাম্মদ জোবায়ের হোসেন, বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব, এবং সর্বশেষ বিচারক ডক্টর এস এ মোর্শেদ, প্রাক্তন বিতার্কিক ও উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ। সম্মানিত বিচারক মণ্ডলী যে সকল বিষয়ের নম্বর প্রদান করবে তা একটু আপনাদের জানিয়ে দেই। প্রস্তাব, কৌশল ও দলীয় অবস্থান ব্যাখ্যা 5, উপস্থাপনা 5, উচ্চারণ ও বাচনভঙ্গিতে 5, তথ্য প্রদান 5, যুক্তি প্রয়োগ 5 এবং পয়েন্ট মোকাবেলায় 5 নম্বর, মোট 30 নম্বরের উপরে সম্মানিত বিচারক মণ্ডলী তাদের বিচার কার্য সম্পাদন করবেন। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের এই মক পার্লামেন্টে বক্তাদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করবার জন্য সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডির সম্মানীয় নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। আমরা সিপিডির সম্মানিত নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুনকে সবাই জোরে তালি দিয়ে অভিনন্দন জানাই। ডক্টর ফাহমিদা খাতুনের বক্তব্য শুনবো আমরা একেবারে আয়োজনের শেষে। তবে জানিয়ে রাখি, প্রত্যেক বক্তা বক্তব্য প্রদান করবার জন্য মোট 4 মিনিট সময় পাবে। এক্ষেত্রে 3 মিনিটের সতর্ক সংকেত এবং 4 মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনিত হবে। এছাড়া প্রতি দল থেকে দলনেতারা আরও অতিরিক্ত 2 মিনিট সময় পাবে যুক্তি খণ্ডনের জন্য। এক্ষেত্রে 1.5 মিনিটের সতর্ক সংকেত এবং 2 মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনিত হবে। শুরু করছে আমাদের আজকের ছায়া সংসদ। ছায়া সংসদের শুরুতেই আজকের এই প্রস্তাব নিয়ে আলোচনা করবার জন্য এবং প্রস্তাবটি উত্থাপন করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা সাবিকুন নাহারকে আহ্বান জানাচ্ছি। মাননীয় সংসদ নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারুণ্যের নেতৃত্বে দেশের আপাময় জনসাধারণের দৃঢ় সংগ্রামে ফ্যাসিবাদ মুক্ত পরবর্তী বাংলাদেশ দাঁড়িয়ে আছে এমন একটি সন্ধিক্ষণে যেখানে বদলে যাবে মানুষের জীবনযাত্রার মান, আর্থসামাজিক পরিস্থিতি, ত্বরান্বিত হবে অর্থনীতির চাকা এবং সুনাম অর্জিত হবে বিদেশে। এমন একটি মাহেন্দ্রক্ষণে আজকে আমরা যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান সরকার সঠিক পথে আছে। শুরুতে কিছু শব্দ সংজ্ঞায়নের দাবি রাখছি। মাননীয় স্পিকার, এলডিসি বলতে বোঝাচ্ছে জাতিসংঘের এমন একটি শ্রেণী বিভাগ যেখানে অর্থনৈতিক, সামাজিক এবং কাঠামোগতভাবে কম উন্নত দেশগুলোকে বোঝানো হচ্ছে, এবং এলডিসি গ্র্যাজুয়েশন বলতে বোঝানো হচ্ছে সেই শ্রেণী বিভাগ থেকে উত্তরণকে। এখন মাননীয় স্পিকার, উল্লেখ্য যে 2026 সালের 24শে নভেম্বরের মধ্যে এলডিসি গ্র্যাজুয়েশন হওয়ার পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এবং তার মধ্যে 3টি ম্যাট্রিকে বাংলাদেশ অলরেডি যোগ্যতা অর্জন করে ফেলেছে। সেগুলো হচ্ছে মাননীয় স্পিকার, মাথাপিছু আয়, মানব সম্পদ উন্নয়ন সূচক, অর্থনৈতিক ঝুঁকি এবং জলবায়ু ঝুঁকি। এখন প্রশ্ন হচ্ছে মাননীয় স্পিকার, এলডিসি গ্র্যাজুয়েশন করলে বাংলাদেশের কি কি সুবিধাগুলো রয়েছে? মাননীয় স্পিকার, প্রথমত এলডিসি থেকে উত্তরণ হলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের একটি ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং অর্থনৈতিকভাবে সক্ষমতার বহিঃপ্রকাশ হবে। দ্বিতীয়ত, বৈশ্বিক বিনিয়োগকারীরা এখানে ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট বাড়াবে, এবং তৃতীয়ত, বহুজাতিক কোম্পানিগুলো এখানে কারখানা তৈরি করতে অনেক বেশি আগ্রহী হবে এবং WTO থেকে বিভিন্ন ধরনের বিশেষ বিনিয়োগ সহায়তা পেতে এটা আমাদেরকে অনেক বেশি সহায়তা করবে। তবে মাননীয় স্পিকার, একই সাথে সুবিধাগুলোর পাশাপাশি কিছু চ্যালেঞ্জ রয়েছে। যেমন ধরেন, শুল্কমুক্ত রপ্তানির চাহিদা বা সুবিধা কিছু কমে যেতে পারে। এখন মাননীয় স্পিকার, প্রশ্ন হচ্ছে আমাদের বর্তমান সরকার এই সুবিধাগুলোকে কাজে লাগিয়ে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সম্ভব কিনা সেই ব্যাপারে আমরা মাননীয় স্পিকার সেখানে আলোচনা করব, এবং আমরা আজকে 5টি সেক্টরে দেখিয়ে যাব আমাদের সরকার সঠিক পথে রয়েছে। মাননীয় স্পিকার, আমাদের 5টি সেক্টর হলো: প্রথমত, বৈদেশিক চুক্তি সম্পাদন এবং বাণিজ্য ক্ষেত্র বৃদ্ধি; দ্বিতীয়ত, আমদানি নির্ভর খাত থেকে সরে এসে নিজস্ব কাঁচামাল প্রস্তুতি, প্রযুক্তি এবং প্রণোদনা তৈরি; তৃতীয়ত, অবকাঠামোগত উন্নয়ন তৈরি করা; চতুর্থত, বাজার ভিত্তিক বিনিময় হাত তৈরি করা; এবং পঞ্চমত এবং মোস্ট ইম্পর্টেন্ট, স্মুথ ট্রানজিশনাল স্ট্র্যাটেজি তৈরি এবং তার মধ্যে কমিটি প্রদান করা। মাননীয় স্পিকার, এখন যদি 5টি ক্ষেত্র একটু আমি বর্ণনা করি তাহলে মাননীয় স্পিকার, প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে যে সরকার ইতিমধ্যে বিভিন্ন ধরনের বৈদেশিক চুক্তি এবং বাণিজ্য খাত বৃদ্ধি নিয়ে কাজ করছে, যেটি শুল্কমুক্ত রপ্তানি সুবিধা কমে আসার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটাকে অনেকটুকু মোকাবেলা করতে পারছে। মাননীয় স্পিকার, যদি উদাহরণস্বরূপ ব্যাখ্যা করি, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সাথে জিএসপি সুবিধা আরও 3 বছর বৃদ্ধি করেছে, যা 2029 সাল পর্যন্ত বলবৎ করা হয়েছে। এছাড়া
বিগত বা পূর্ববর্তী সরকারের সাথে সম্পর্কে তলানিতে যা দেশগুলো যেমন সার্কভুক্ত দেশগুলোর সাথে সম্পর্ককে উন্নয়ন করার জন্য অনেক বেশি চেষ্টা করে যাচ্ছে এবং ইউরোপীয় ইউনিয়নের মতো সার্কভুক্ত দেশগুলোর সাথে একটি অভিন্ন মুদ্রা নিয়ে আলোচনা করা হচ্ছে, যা আমাদের দেশের বাণিজ্য খাতকে আরও বিস্তারিত বা বিস্তার করতে অনেক বেশি সহায়তা করবে। সর্বোপরি মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি যে আমাদের বর্তমানে বাংলাদেশ এমন মানুষদের হাতে রয়েছে যারা হচ্ছে নির্মোহ, যারা হচ্ছে আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন, যারা হচ্ছে কূটনৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী, যারা হচ্ছে তারুণ্যের শক্তিতে অনেক বেশি বলিয়ান এবং যাদের প্রধান নীতি হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। সুতরাং মাননীয় স্পিকার, এমন মানুষদের নীতি যখন এরকম থাকে, আমরা মনে করছি এই সকল মানুষদের হাতে যখন বাংলাদেশ থাকবে, তাদের দেখানো সঠিক পথই হচ্ছে সঠিক পথ এবং বাংলাদেশের তাদের পথগুলো সরকার সঠিক পথের দিকে এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা সাবিকুন নাহারকে তার প্রস্তাব উত্থাপন ও উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতা নাফিসা তাসনিম বিনতে খলিলকে তার প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, আজকে সরকারি দল থেকে তারা যেগুলো কথা বললেন, জীবনযাত্রার মান বদলে যাবে, আমাদের মাথাপিছু আয়ের যে বৈষম্যটা সেটা থাকবে না, তারপর তারা অনেক কথা বলেন এবং শেষে বললেন বর্তমানে যাদের হাতে দেশ রয়েছে তারা ভবিষ্যতে তরুণ নেতৃত্বকে এগিয়ে নিয়ে যাবে। মাননীয় স্পিকার, এই দিক থেকে তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। মাননীয় স্পিকার, বিরোধটা হচ্ছে এই জায়গায়, আজকে যখন আমার অন্তর্বর্তীকালীন সরকারের হাতে এত এত চ্যালেঞ্জ আসছে, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার এখনও চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জটি মোকাবেলায় তাদের কাছে কতটুকু প্রস্তুতি রয়েছে, আজকে সেই বিষয়টি নিয়ে আমাদের বিতর্ক। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, তার কথাতেই আসছি, তারা যে বললেন যে মাথাপিছু আয়ের ব্যাপারটা, মাননীয় স্পিকার, আজকে যেখানে আমার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কথা উঠে আসে যে তথ্যগুলো অতি রঞ্জিত ছিল, সেই ক্ষেত্রে মাননীয় স্পিকার আজকে ধনী দরিদ্রের বৈষম্য যখন অনেক প্রকট, সেই ধনী দরিদ্রের বৈষম্যের ক্ষেত্রে তারা ঠিক কতটুকু ভূমিকা পালন করতে পারবে সেই ক্ষেত্রে কিন্তু তাদের কাছ থেকে আজকে কোনো রূপরেখা পায়নি। মাননীয় স্পিকার, দেখুন আজকে আমাদের দল থেকে আমরা কি বলবো, আজকে আমরা বলতে চাচ্ছি যে এলডিসি গ্র্যাজুয়েশন যখন হবে, একটা দেশ যখন উন্নয়নশীল দেশে যাবে, তখন সেই চ্যালেঞ্জটির মধ্যে সবার প্রথম চ্যালেঞ্জটা আসবে আমাদের রপ্তানি খাতে, যার 85% আজকে রেডিমেড গার্মেন্টসের উপর নির্ভরশীল, যেটি তারা বলেন যে 2029 সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে। কিন্তু মাননীয় স্পিকার, আজকে যখন উন্নয়নশীল দেশে যাওয়ার পর জিএসপি প্লাসের যে সুবিধাটি আসবে, সেই ক্ষেত্রে মাননীয় স্পিকারকে লুপহোল হয়েছে। লুপহোলটা হচ্ছে আর্টিকেল নাম্বার 29, যেটি বলছে যে একটি নির্দিষ্ট অ্যামাউন্টের পর যদি আমরা পোশাক রপ্তানি করি, সেক্ষেত্রে তারা 12% শুল্ক আরোপ করবে। এই যে আর্টিকেল নাম্বার 29-এর লুপহোলটি, এটি সংশোধনের জন্য তাদের পক্ষ থেকে কোনো রকমের কিন্তু উদ্যোগ গ্রহণ করা হয়নি মাননীয় স্পিকার। সেক্ষেত্রে আমরা বলছি তাদের প্রস্তুতিটি এই ক্ষেত্রে কম রয়েছে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, এছাড়া আমরা যেটা আরও বলছি যে আজকে রেডিমেড গার্মেন্টসের উপর যে আমাদের নির্ভরশীলতা, এর বাইরে রপ্তানি বহুমুখীকরণ কিংবা দেশীয় পণ্যের মান উন্নয়ন, সেই সম্পর্কিত কোনো রূপরেখা কিন্তু তারা দেখাতে পারছেন না। 85% শুধু রেডিমেড গার্মেন্টসের উপর তারা পড়ে রয়েছেন। মাননীয় স্পিকার, এছাড়া লক্ষ্য করুন, আজকে আমাদের মাননীয় প্রধান অতিথি সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন ম্যামের একটি কথা কোট করছি। তিনি বলেছিলেন যে অনিশ্চয়তা যখন থাকে তখন কিন্তু বিনিয়োগ বৃদ্ধি পায় না এবং সুদের হার বৃদ্ধি ও ব্যক্তিখাতে বিনিয়োগ না হওয়ার অন্যতম কারণ। মাননীয় স্পিকার, আমাদের পয়েন্টটি ঠিক এইখানেই। আজকে যখন রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজমান, আজকে যখন আপনি ঘর থেকে বের হওয়ার পরে রাত্রেবেলা ঘরে ফিরতে পারবেন কিনা তার কোনো নিশ্চয়তা আপনার থাকে না, আজকে আপনি নারীর অধিকার নিশ্চিত করতে পারছেন না, সেই অনিশ্চয়তা বা অস্থিতিশীলতার মধ্যে তারা কিভাবে বলে যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টে তারা বাড়াবে। মাননীয় স্পিকার, যেখানে আমি তাদেরকে পরিসংখ্যান দেখাচ্ছি, বিগত 11 বছরের মধ্যে এই বছর ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের পরিমাণ সবচেয়ে কম মাননীয় স্পিকার। অর্থাৎ তারা অন্ধের হাতি দেখার মতো বিশ্বাস করে রয়েছেন যে এলডিসি গ্র্যাজুয়েশন থেকে উত্তরণ হলে সবকিছু সমাধান হয়ে যাবে, কিন্তু না মাননীয় স্পিকার, সেখানে সরকারের প্রস্তুতির ঘাটতি রয়েছে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, এছাড়া তারা বলছেন যে তারা রিজার্ভ বৃদ্ধি করছেন, কিন্তু মাননীয় স্পিকার, বিপুল পরিমাণ যে খেলাপি ঋণটি রয়েছে, সেই ঋণের কতটুকু তারা আদায় করতে পেরেছেন তার কিন্তু কোনো রূপরেখা নেই মাননীয় স্পিকার। উল্টো তারা কি করছেন, তারা আমার জনগণের উপর ট্যাক্সের বোঝাটি চাপাচ্ছেন, তারা ঋণ সংকোচন করছেন, ফলে যে সমস্ত উদ্যোগ তারা অর্থনীতিতে অবদান রাখতে পারতো, সেই উদ্যোগ তারা কিন্তু ঠিকমতো ঋণ নিতে পারছে না মাননীয় স্পিকার। সেই ক্ষেত্রে তারা কি করবেন, তাদের সরকার থেকে সেরকম কোনো রূপরেখা নেই মাননীয় স্পিকার। আরও লক্ষ্য করুন, আজকে তারা বলছেন যে মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে, জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে। মাননীয় স্পিকার, আজকে যখন একজন শিশু 1.5 লাখ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে বাংলাদেশে জন্মগ্রহণ করে, সেই শিশুর ঋণের বোঝাটি কমানোর জন্য তারা ঠিক কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবে, সেই সম্পর্কিত কোনো রূপরেখা তাদের কাছ থেকে আমরা পাইনি মাননীয় স্পিকার। লক্ষ্য করুন, এছাড়া তারা বলছেন যে পরবর্তীতে দেশের উন্নয়ন হবে, কিন্তু মাননীয় স্পিকার, আজকে যখন আমার দেশ এলডিসি গ্র্যাজুয়েশন করে ফেলার পরে বিদেশি প্রণোদনাটি কমে যাবে, তখন কি হবে, ডোমেস্টিক ট্যাক্সটা বাড়বে। ডোমেস্টিক ট্যাক্স বাড়লে আজকে জীবনযাত্রার মানটি কমবে। সুতরাং মাননীয় স্পিকার, আজকে শব্দিক বিবেচনায় এটি বলছি যে এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান সরকার সঠিক পথে নেই, প্রস্তুতি গ্রহণ করতে পারছে না। সুতরাং এই প্রস্তাবটি এই সংসদে যেন কোনোভাবেই গৃহীত না হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। এবার আহ্বান জানাচ্ছি মাননীয় ছায়ামন্ত্রী মোহাম্মদ মুবিদ ইসলাম রাফিনকে তার বক্তব্য প্রদান করবার জন্য।
ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আজকে ছায়া সংসদে বক্তব্য প্রদানের জন্য। প্রথমেই বলি সাবাস বাংলাদেশ এবং আন্তরিকভাবে অভিনন্দন জানাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে, কারণ তিনি তার উপদেষ্টা পরিষদে এই চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে যে এলডিসি গ্র্যাজুয়েশন করবে বাংলাদেশ। এই জায়গায় কোট করতে চাই সানেমের এক প্রফেসর ডক্টর সেলিম রহমানের, যিনি বলছেন যে বাংলাদেশের জন্য অর্থনীতি মোকাবেলায় এলডিসি গ্র্যাজুয়েশনের কোনো বিকল্প নেই। সেই সাথে আমরা আরও বলতে চাই যে আমাদের মাননীয় পরিকল্পনা উপদেষ্টা বলে গিয়েছেন যে এলডিসি গ্র্যাজুয়েশন অবধারিত আখ্যা দিয়েছেন তিনি। সেই সাথে বলতে চাই যে এলডিসি রিলেটেড আমাদের যে সেন্টার ফর পলিসি ডায়ালগের আমাদের যে তাদের রিপোর্ট অনুযায়ী আমরা যে এসটিএস ইমপ্লিমেন্টেশনের কথা বলছি, সে জায়গায় টেকনিক্যাল কমিটিতে কিন্তু দেবপ্রিয় ভট্টাচার্যের মতো জনপ্রিয় মানুষজন আছে। সো আমরা আসলে বর্তমানে একটু কারেন্ট সিনারিওটা আপনাকে বুঝতে হবে। আমরা বিশ্বাস করি মাননীয় স্পিকার, বিপ্লব পরবর্তী পর্যায়ে প্রতিটা দেশের ভঙ্গুর অর্থনীতি থাকে, সে জায়গায় রাহাজানি থেকে শুরু করে সব কিছু থাকে, কিন্তু আমরা আসলে দেখি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে একটা জাদুর কাঠির বলেই এই ভঙ্গুর অর্থনীতিকে আসলে আশার আলো দেখিয়েছে। বিগত 22 মাসে সর্বনিম্ন মুদ্রাস্ফীতি দেখেছে বাংলাদেশ, যেটা আগের মাসে ছিল 9.92%, সেটা নেমে এসেছে 9.32%। যেখানে আমরা গত রমজানে মাননীয় স্পিকার দেখেছি মরিচের কেজি 300 থেকে 360 টাকা ছিল কেজি প্রতি, সেই জায়গায় এবার দেখতেছি যে আমাদের মরিচের কেজি 60 টাকা। যেখানে আমরা দেখতেছি যে ফেসিস্ট রেজিমে আমরা যখন কিছু বলতাম আমাদেরকে বলা হতো যে পেঁয়াজ ছাড়া তরকারি খাওয়া হবে, কিংবা কাঁঠালের বার্গার, কিংবা কুমড়া দিয়ে বেগুনি করা হবে। সেই জায়গায় আমরা বলতে চাই বর্তমানে আমরা আসলে বেগুন দিয়ে বেগুনি খেতে পারছি, কারণ বেগুন কেজি প্রতি 60 টাকা হয়েছে। এবার আসি আসলে তাদের প্রশ্নের উত্তরে। তারা আসলে প্রথমত আমাদেরকে যে এই ধরনের কথাবার্তাগুলো বলে যাচ্ছে সেই জায়গা থেকে আমরা আসলে বলতে চাই তারা আসলে এই বিষয়টাই জানে না যে 2013 সালে বাংলাদেশ হচ্ছে ইউএস থেকে জিএসপি সুবিধা পায়নি। সেখানে বাংলাদেশের আসলে আয় হয়েছিল $5.7 বিলিয়ন, কিন্তু এই যে 2024-এ দাঁড়িয়ে জিএসপি সুবিধা ছাড়া ইউএস থেকে আমরা $9.7 বিলিয়ন মতো আয় করতে পেরেছি। মানে জিএসপি সুবিধা ছাড়াও বাংলাদেশ যে মোকাবেলা করতে পারে সেটা আছে। সেই সাথে হচ্ছে আমরা আরও বলতে চাই দ্বিপাক্ষিক চুক্তির উপর কেন আমরা জোর দিচ্ছি। ঠিক আমাদের মতো অর্থনীতি দেশ ভিয়েতনাম যেখানে এলডিসি গ্র্যাজুয়েট হতে পেরেছে, যে জায়গায় বাংলাদেশের সাথে আরও 6টা দেশ যারা হচ্ছে এলডিসি উত্তরণের চেষ্টা করতেছে, আমরা দেখতেছি সেই জায়গা থেকে সবচেয়ে ভালো অবস্থানে আসলে আছে বাংলাদেশ। কারণ বাংলাদেশের সবচেয়ে ভালো অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসের ক্যারিসমাটিক যে অ্যাপ্রোচটা আমরা দেখতে পাই যে তারা যে বলতেছে আসলে ইউএন থেকে কোনো সহযোগিতা আসবে না। আমরা আসলে দেখি যে ইউএনের মহাসচিব অ্যান্টনিও গুতারেস সম্প্রতি বাংলাদেশে এসেছে এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে রোহিঙ্গা সমস্যার সমাধান থেকে শুরু করে বাংলাদেশের যাবতীয় সমস্যায় তিনি আমাদেরকে সবচেয়ে বেশি সহায়তা করবে। এই ধরনের সহায়তার আশ্বাস পেয়েও কেন আমরা আজকে আসলে এলডিসি গ্র্যাজুয়েশনের এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে সমর্থনে বিরোধী দলের কাছে প্রশ্ন রেখে গেলাম। বর্তমান প্রেক্ষাপটে আসলে সরকার এই চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম নয়, তাদেরকে এই জিনিসটা প্রুফ করে দেওয়া দরকার যে কারেন্ট সিচুয়েশনে বাংলাদেশ আর কিভাবে বেটার পজিশন যেতে পারতো। আশা করি বিতর্কতে জিতবো। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। ধন্যবাদ মাননীয় ছায়ামন্ত্রী মোহাম্মদ মুবিদ ইসলাম রাফিনকে তার বক্তব্য প্রদান করবার জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দল উপনেতা রুবাবা তারান্নুমকে তার বক্তব্য উপস্থাপন করবার জন্য। মাননীয় স্পিকার, এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জের প্রেক্ষিতে বর্তমান সরকারের প্রস্তুতিহীনতার একটি কম্পারেটিভ অ্যানালিসিসের মাধ্যমে দেখিয়ে যাব কেন আজকে প্রস্তাবটি এই সংসদে গৃহীত হওয়ার কোনো যৌক্তিকতা রাখে না। মাননীয় স্পিকার, শুরুতেই কিছু যুক্তি খণ্ডন না করলেই নয়। মাননীয় স্পিকার, আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলে গেলেন এলডিসি গ্র্যাজুয়েশনের কারণে আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বাড়বে, বিনিয়োগ বাড়বে। মাননীয় স্পিকার, তিনি হয়তো অবগত নন বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান। মাননীয় স্পিকার, যে ল অ্যান্ড অর্ডার আমরা এনফোর্স করতে পারছি না মাননীয় স্পিকার, সেক্ষেত্রে তারা বিনিয়োগকারীদেরকে যে একটি বিনিয়োগের পরিবেশ দিতে পারছে না মাননীয় স্পিকার, সেক্ষেত্রে তারা কিভাবে বিনিয়োগ বাড়ার কথা আজকে বলে যেতে পারেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যেখানে গত 3 দিন ধরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গার্মেন্টস কর্মীরা আন্দোলন করছে মাননীয় স্পিকার, যেখানে আমাদের শ্রমিকের মনে এখনো অসন্তোষ, সেই সংসদে দাঁড়িয়ে কিভাবে আজকে তারা বিনিয়োগ বাড়ার প্রতিশ্রুতি দিয়ে যেতে পারেন। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন তারা বারংবার বৈদেশিক চুক্তির কথা বলে যাচ্ছে। মাননীয় স্পিকার, এই যে আমরা যে ট্রেড প্রেফারেন্স হারিয়ে একটি প্রতিযোগিতামূলক বাজারে প্রবেশ করব, সেই প্রতিযোগিতামূলক বাজারে প্রবেশের ধাক্কাটি সামলানোর জন্য নেপাল, ভিয়েতনাম, চায়নার সাথে মাননীয় স্পিকার যে প্রতিযোগিতা করার জন্য সরকারের শুরুতেই ফার্স্ট প্রায়োরিটি ছিল কিছু দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চুক্তি করা। মাননীয় স্পিকার, তারা বলেছেন আমরা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চুক্তি করেছি, কিন্তু মাননীয় স্পিকার আমরা আপনাকে বলতে চাই যে বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত 26-এর এলডিসি উত্তরণকে মাথায় রেখে কোনো ধরনের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের মতো ইত্যাদি চুক্তি তারা এখনো পর্যন্ত গ্রহণ করেনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন তারা জিএসপি প্লাসের
কথা বলে যাচ্ছেন, কিন্তু এই জিএসপি প্লাসে যে কিছু লুপহোল আছে তা আমি দেখিয়ে যাব। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, জিএসপি প্লাসের সুবিধা পাওয়ার জন্য কিন্তু 27টি আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কনভেনশন মেনে চলতে হয় মাননীয় স্পিকার, যেগুলোর মধ্যে আছে মানবাধিকার, শ্রম অধিকার, নারী অধিকার ও নিরাপত্তা। মাননীয় স্পিকার শুধুমাত্র শ্রম অধিকারের পয়েন্টেই যদি আসি, মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আপনার দেশের যে পোশাক শিল্প নিয়ে আপনারা এত গর্ব করছেন, সে দেশের পোশাক শিল্পের নিম্নতম মজুরি মাত্র 12,500 টাকা মাননীয় স্পিকার, যা বিশ্বের আজ পর্যন্ত অন্যতম সর্বনিম্ন। মাননীয় স্পিকার নারীর অধিকার ও নিরাপত্তার কথা যদি আসি, মাননীয় স্পিকার জানি না কোন লজ্জায় স্মরণ করব মাগুরার সেই ছোট্ট শিশু আসিয়ার কথা, যার নিরাপত্তা আজকে আমরা এই রাষ্ট্র থেকে দিতে পারিনি। মাননীয় স্পিকার, আপনি যখন এইসব মানবাধিকারের ক্ষেত্রগুলোতে ঘাটতি রেখে যাবেন, তখন কিন্তু আপনার জিএসপি সুবিধাটিও পাবেন না। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আজকে তারা অবকাঠামোগত উন্নয়নের কথা বলে গেলেন। মাননীয় স্পিকার, বর্তমানে বাংলাদেশের অর্থনীতির অনেকগুলো খাত কিন্তু বৈদেশিক সাহায্য অনুদানের উপর নির্ভরশীল। মাননীয় স্পিকার, তখন যে আমরা এইসব কনসেশনাল ঋণ এবং দ্বিপাক্ষিক সহায়তাগুলো পাবো না মাননীয় স্পিকার, তখন আমাদের সব অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প, দারিদ্র্য বিমোচন প্রকল্পগুলোর ভবিষ্যৎ কি হবে, সেগুলো আদৌ অব্যাহত থাকবে কিনা, সেক্ষেত্রে তারা কোনো ধরনের রূপরেখা আমাদেরকে দেখিয়ে যেতে পারেনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আপনি হয়তো অবগত আছেন যে ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার কারণে ইতিমধ্যে কিন্তু যেসব আমাদের ফান্ডিং আসতো USAIDর মতো প্রতিষ্ঠানগুলো থেকে, সেসব ফান্ডিং আসা বন্ধ হয়ে গেছে। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, একদিকে আমরা যুক্তরাষ্ট্র থেকে এই ধরনের ইম্পর্টেন্ট ফান্ডিংগুলো লুজ করছি মাননীয় স্পিকার, অপরপক্ষে LDC গ্র্যাজুয়েশনের কারণে আমরা উন্নয়নশীল দেশ হওয়ার কারণেও ফান্ডিংটি বন্ধ অনেক অংশে কমে আসছে। এই যে বার্ডেন, এই যে ডাবল বার্ডেন নেওয়ার পক্ষে মাননীয় স্পিকার, তাদের পক্ষে কোনো ধরনের প্রস্তুতিমূলক আলোচনা আজকে তাদের পক্ষ থেকে উঠে আসেনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, তারা আজকে ফেব্রিকের ক্ষেত্রে কাঁচামাল, তারা আজকে বললেন যে কাঁচামাল আমাদের দেশে তৈরি হচ্ছে। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, জিএসপি প্লাসের আন্ডারে তৈরি পোশাক কিন্তু সিঙ্গেল ট্রান্সফরমেশন থেকে ডাবল ট্রান্সফরমেশন উন্নীত হবে, অর্থাৎ যে আমরা যে আগে বস্ত্র রপ্তানি করে, মাননীয় স্পিকার 15 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি, বস্ত্র রপ্তানি করে যে আমরা কাপড় তৈরি করতে পারতাম, সেটি কিন্তু আমরা করতে পারবো না মাননীয় স্পিকার। এই যে কাঁচামাল কিভাবে আসবে, বা সেক্ষেত্রে বিনিয়োগের যে সম্প্রসারণ বা টেক্সটাইল খাতের সম্প্রসারণের ক্ষেত্রে তারা কোনো ধরনের উত্তর দিয়ে যায়নি। তাই মাননীয় স্পিকার, আমার বক্তব্যের কারণে আমি এটি মনে করি আজকে প্রস্তাবটি গৃহীত হওয়ার কোনো দাবি রাখে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দল উপনেতা রুবাবা তারান্নুমকে। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় সদস্য সরকারি দলের অয়ন ভৌমিককে তার বক্তব্য প্রদান করবার জন্য। অপোজিশনাল লজিক শুনে মনে হচ্ছে স্যার আমরা আসলে আমাদের আসলে এই জায়গা থেকে পিছিয়ে যাওয়ার সুযোগ রয়েছে মাননীয় স্পিকার। সেক্ষেত্রে আমি তাদেরকে মনে করে দিতে চাই যে আমাদের বর্তমানে এই জায়গা থেকে, অর্থাৎ LDC গ্র্যাজুয়েশন থেকে আমাদের পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই। আমাদেরকে এই সুযোগটি আমাদেরকে অবশ্যই নিতে হবে। সেই জায়গা থেকে মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি এই জায়গা থেকে আপনার সংকট হবে, এটা আমরা কখনোই অস্বীকার করছি না, কিন্তু সেই সংকটগুলো থেকে উত্তরণের পথগুলো আমরা রয়েছে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি এবং এই কাজগুলো করার কারণে আমরা সঠিক পথে আছি মাননীয় স্পিকার। তাদের কিছু লজিকে চলে আসি মাননীয় স্পিকার। তারা আজকে প্রথমে পিএমএসে বলে গেলেন এলওসি বলে গেছে মাননীয় স্পিকার, আর তাদের মাথা পিছু আয় যে তথ্যগুলো সেগুলো অতিরঞ্জিত ছিল মাননীয় স্পিকার। এক্ষেত্রে আমরাও আপনার সাথে স্বীকার করছি যে এক্ষেত্রে ফ্যাসিস্ট সরকারের কিছু আয় অতিরঞ্জিত ছিল, কিন্তু মাননীয় স্পিকার পাশাপাশি আপনাকে এটাও বুঝতে হবে যে হচ্ছে গিয়ে ইউএন কখনো হচ্ছে গিয়ে একটা সরকারের উপর ভিত্তি করে কখনো তার এই ধরনের ডিসিশনগুলো নেয় না, সে অনেকগুলো সোর্স থেকে ইনফরমেশনগুলো নেয়। এক্ষেত্রে সে অনেকগুলো হচ্ছে গিয়ে স্বাধীন সোর্স থেকে ইনফরমেশনগুলো নিয়ে জিনিসগুলোকে করার চেষ্টা করে, এবং সেই ক্ষেত্রে মাননীয় স্পিকার আমরা বিশেষ করি এই ধরনের তথ্যগুলো অতিরঞ্জিত থাকার পরেও আমাদের যে LDC উত্তরণের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো সঠিক। নাম্বার 2 মাননীয় স্পিকার, আজকে তারা বলে দেওয়ার চেষ্টা করছে মাননীয় স্পিকার আপনার পৃথিবীতে হচ্ছে গিয়ে অনিশ্চয়তা এবং রাজনৈতিক অস্থিরতা, এটার মধ্যে আপনি কখনো FDI সিকিউর করতে পারবেন না মাননীয় স্পিকার। খুবই ভুল একটা আইডিয়া মাননীয় স্পিকার। প্রথমত আপনার FDI হচ্ছে গিয়ে যেই কি বলে এটাকে সিকিউর করার জন্য আপনার যে অনেকগুলো প্যারামিটার আছে, সেটা তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার হচ্ছে কি আপনার দেশের ডলারের যে হচ্ছে সংকটটা, সেটা যেন উত্তরণ হয় মাননীয় স্পিকার। আমরা বিশ্বাস করি এই জায়গাতে ডলারের সংকট উত্তরণের জন্য মাননীয় স্পিকার ইউনূস সরকার হচ্ছে গিয়ে বাজার ভিত্তিক যেই ডলারের বিনিময় হার নির্ধারণ সেটি করা হয়েছে, অর্থাৎ মাননীয় স্পিকার এর মাধ্যমে হচ্ছে কি আপনার সাপ্লাই এবং ডিমান্ডের উপর ভিত্তি করে ডলারের বাজার দর নির্ধারণ করা হবে, এবং এর মাধ্যমে মাননীয় স্পিকার আমরা বিশেষ করি আপনার পৃথিবীতে বৈদেশিক মুদ্রার যে ঘাটতিটা এর আগে হতো, সেই ঘাটতিটা কখনো হবে না, এবং এই ঘাটতিটা না হওয়ার কারণে মাননীয় স্পিকার আপনার পৃথিবীতে যারা হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করতে চায়, এই মানুষগুলো হচ্ছে কি অনেক বেশি আকর্ষিত হবে, কারণ মাননীয় স্পিকার তারা তাদের যেই বিনিয়োগ করে যে লাভটা, সেই লাভটা হচ্ছে কি সহজে উত্তোলন করতে পারবে মাননীয় স্পিকার। আপনাকে আমি পয়েন্ট আউট করে দিতে চাই, ভিয়েতনাম 2010 সালে ঠিক একই হচ্ছে গিয়ে বাজার ভিত্তিক বিনিময় হার নির্ধারণ করার মাধ্যমে স্যামসাং এবং নোকিয়ার কাছ থেকে হচ্ছে গিয়ে তাদের যেই ইনভেস্টমেন্টগুলো, সেই ইনভেস্টমেন্টগুলো সিকিউর করেছিল, এবং আমাদেরকে মাননীয় স্পিকার স্যামসাং এই ক্ষেত্রে বলেছে যে তারা বাংলাদেশে হচ্ছে গিয়ে ধরনের ইকোনমিক ইয়েগুলো করবে মাননীয় স্পিকার। থার্ড অফ অল, তারা আজকে বলে দেওয়ার চেষ্টা করলো যে মাননীয় স্পিকার আপনি যখন LDC থেকে উত্তোলন হয়ে যাবেন তখন আপনার কোনো ফান্ডিং নেই মাননীয় স্পিকার। খুবই ভুল একটা আইডিয়া। কিছু জায়গা থেকে আমরা ফান্ডিং হয়তো সিকিউর করতে পারছি না, এটা সত্যি, কিন্তু মাননীয় স্পিকার আরো অনেকগুলো জায়গা থেকে আমরা ফান্ডিং পাবো বলে আশ্বাস পেয়েছি মাননীয় স্পিকার। আমাদেরকে হচ্ছে গিয়ে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক বলেছে তারা বাংলাদেশে তাদের ফান্ডিংটা ডাবল করবে। আমাদের হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ফ্যাসিলিটি অফ এডুকেশন, তারা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গর্ডন ব্রাউনের মতো হচ্ছে গিয়ে রাজনীতিবিদ্যা পরিচালনা করে, তারা হচ্ছে ডেভেলপিং অঞ্চলে হচ্ছে গিয়ে এডুকেশন সেক্টর নিয়ে কাজ করতে
করতে চায়। এরা হচ্ছে কি মাননীয় স্পিকার বলেছে যে এই ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের এলডিসি স্ট্যাটাসের উপর তাদের কখনো ফান্ডিংটা ইম্প্যাক্ট পড়বে না। তারা বলে যাচ্ছেন যে আমাদের আসলে স্কিলড মানব সম্পদ উন্নয়নের জন্য কোনো ধরনের ইয়ে নেই, এটা পুরোটা একটা মানে হচ্ছে কি অসত্য কথা। এবং সেকেন্ড অফ অল মাননীয় স্পিকার আজকে তারা যেটা বলে যাওয়ার চেষ্টা করলেন যে মাননীয় স্পিকার এই ক্ষেত্রে হচ্ছে আমরা আসলে বিনিয়োগগুলো আমরা হচ্ছে এই ক্ষেত্রে আসলে আমাদের যেই আর্টিকেল 29-এর যেই লুপহোলগুলো আমরা বেরিয়ে আসতে পারবো না, এটাও মাননীয় স্পিকার খুবই ভুল একটি কথা। মাননীয় স্পিকার লাস্ট অফ অল মাননীয় স্পিকার আমরা যদি আজকে এই ধরনের জিনিসপত্রগুলো ইয়ে করি, আজকে মাননীয় স্পিকার আমাদের যে ধর্ষণের ইনভেস্টিগেশনগুলো 15 সেকেন্ডে চেয়ে নিচ্ছি, সেগুলো হচ্ছে কি 15 দিনের মধ্যে ইনভেস্টিগেশন এবং 90 দিনে বিচার চাওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ মাননীয় স্পিকার আজকে তারা যে দেশের অস্থিতিশীলতার কথা বলে গেল, সেটা নিয়েও বাংলাদেশ মাননীয় স্পিকার যথেষ্ট কাজ করছে। মাননীয় স্পিকার চিন্তা করেন অস্থিতিশীলতা কিন্তু আমেরিকাতেও আছে। আমেরিকাতে মাননীয় স্পিকার স্কুলে শুটিং হয়, আমেরিকাতে মাননীয় স্পিকার ব্ল্যাক পিপলদেরকে মেরে ফেলা হয়। মাননীয় স্পিকার এই জিনিসটা তারপরে কি তারা কোনো ধরনের মানে অনুন্নত জীবনে আমরা বলতে পারবো? মাননীয় স্পিকার আমরা বিশ্বাস করি সমালোচনা করলে অনেক করা যায়, কিন্তু মাননীয় স্পিকার আপনি যে মোমেন্টে এগিয়ে যেতে চান, আপনার কাছে যে মোমেন্টে তরুণ প্রজন্ম আছে যারা হচ্ছে গিয়ে পরিবর্তন চায়, যারা ফ্যাসিস্ট সরকারকে নামিয়েছে, এই ধরনের পরিবর্তন যখন আপনার তরুণ সমাজ চায়, তখন হচ্ছে মাননীয় স্পিকার আপনি শুধু সামনের দিকে আগাতে পারেন এবং এই ধরনের জিনিসপত্রগুলো অবশ্যই আপনাকে হেল্প করবে। আশা করি ডিবেটে এগিয়ে থাকি। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য সরকারি দলের ওয়াইন ভৌমিককে তার বক্তব্য প্রদান করবার জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ আহরাম মুশফিককে আজকের এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ নিয়ে তার বক্তব্য প্রদান করবার জন্য। করের বোঝা বাজারের চাপ, সরকার কি প্রস্তুত নাকি নিচ্ছে মিথ্যা প্রতাপ? ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকে এই বিতর্কের একদম শেষে এসে আমাদের পুরো বিতর্ক নিয়ে কিছু প্রশ্ন থেকে গিয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার দেখেন, প্রথমে আজকে মাননীয় সরকার দলীয় হুইপ এসে কিছু কথা বলে গেলেন যে মাথাপিছু আয় বাড়ছে, কিন্তু মাননীয় স্পিকার দেখেন আমাদের যে ধনী গরিবের যে বৈষম্যটা এতটাই বেশি, আপনি কাগজে কলমে মাথাপিছু আয় দেখাইতে পারতেছেন এলডিসি আমরা গ্র্যাজুয়েট করে যাব, কিন্তু এই যে আমাদের মাথাপিছু আয় আজকে প্রায় $2734 বলছি মাননীয় স্পিকার, একজন বাংলাদেশের সাধারণ মানুষকে দেখেন মাননীয় স্পিকার, সে সারা জীবনও $2734 নিজের চোখেও দেখেনি মাননীয় স্পিকার। এই যে গ্যাপটা, এই গ্যাপটা আপনি কমিয়ে আনার জন্য কি কি পদক্ষেপ নেবেন বা কোনো পদক্ষেপ আদৌ নিয়েছেন কিনা, এরকম কোনো আউটলাইন আমরা সরকারের কাছ থেকে যখন পাই না। আমরা যখন আজকে সরকারি দলের কাছ থেকে পাচ্ছি যে বিভিন্ন ফান্ডিংয়ের সোর্স আসবে, কিন্তু আদৌ সেই সোর্সগুলা আমাদের অস্থির পরিবেশ দেখে এবং আমাদের সার্বিক মানবাধিকার সূচক দেখে যে তারা বিনিয়োগ করবে কিনা, তার নিশ্চয়তা যখন আমরা পাই না। আজ যখন তারা বলছে যে বাংলাদেশে 90 দিনের মধ্যে বিচার করা হবে, কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থা যখন এইরকম হয় যে কয়েক মাস আগে যে বুয়েট ছাত্রকে হত্যা করার জন্য একজনকে আর্মির একজন ছেলেকে জেলে দেওয়া হলো, সে কিন্তু মানুষ থেকে গতদিন জামিন পেয়েছে। অর্থাৎ বাংলাদেশে এই যে 90 দিনের বিচার কার্য সম্পূর্ণ করা, এটা যখন একটা সম্পূর্ণ ভাওতাবাজি হয়, তখন এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি কখনোই বলতে পারেন যে সরকার এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য ঠিক দিকে আগাচ্ছে। তারা আজকে জিএসপি প্লাস সুবিধা পাওয়ার কথা বললেন মাননীয় স্পিকার, কিন্তু জিএসপি প্লাস সুবিধা পাওয়ার জন্য আমাদের যে লুপহোলগুলো আমাদের সামনে দিয়েছে, তারা ইউ থেকে বলা হচ্ছে যে আপনারা আপনাদের শ্রম অধিকার আইন সংশোধন করুন, আপনারা আপনাদের শ্রমিকদের অধিকার নিশ্চিত করুন, এইগুলো যখন আমার সরকার দিতে পারছে না, তখন জিএসপি প্লাস প্লাস সুবিধা মাননীয় স্পিকার একটা মূলা ঝুলানো, এটা আপনাকে সামনাসামনি দেখাচ্ছে যে আপনারা এটা পাবেন, কিন্তু মাননীয় স্পিকার কথা হচ্ছে আপনি জিএসপি প্লাস প্লাস সুবিধা পাওয়ার পরেও আপনার তৈরি পোশাক খাতে 12% শুল্ক দিতে হবে, এবং এই 12% শুল্ক দিয়ে মাননীয় স্পিকার আপনি প্রতি বছর $537 কোটি হারবেন মাননীয় স্পিকার, যেটি আমাদের অর্থনীতি পূরণ করতে পারবে না। মাননীয় স্পিকার আপনি খেয়াল করে দেখেন মাননীয় স্পিকার, আজকে সরকারি দলের কাছ থেকে 5টা অবকাঠামো দেখানো হয়েছে যে বৈশ্বিক বিনিয়োগ বাড়বে, কারখানা বাড়বে, বৈদেশিক চুক্তি বাড়বে। মাননীয় স্পিকার, এই যে বর্তমান পরিস্থিতিতে আসি, আপনি একটু লক্ষ্য করুন, শুরুতে আমাদের রাজনৈতিক বাস্তবতার কথা বলি, আমরা চারিদিকে তাকাই কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো মব কালচার, রোড ব্লকেজ। মাননীয় স্পিকার, আমরা দেখতে পাবো 30 দিনের মধ্যে 25 দিনই শাহবাগ এবং সাভারে ব্লকেট থাকছে। মাননীয় স্পিকার, এইরকম একটা পরিস্থিতিতে বর্তমান সরকার ঠিক কতদিন থাকবে এর কোনো নিশ্চয়তা আপনি দিতে পারেন না। পরবর্তী সরকার আসার পর যে এই উদ্যোগগুলো পূরণ করবে তার কোনো নিশ্চয়তা আপনি দিতে পারেন না। মাননীয় স্পিকার, আপনার দেশ যখন এই বেসিক নিশ্চয়তা দিতে না পারে, তখন একজন বৈদেশিক বিনিয়োগকারী হিসেবে আমি কেন আপনার দেশে ইনভেস্ট করব? আমি জানি না যে আপনার দেশ থেকে আমি কি পরিমাণ মুনাফা তুলতে পারবো, আমি জানি না আমার কোম্পানি কারখানা এখানে আগুন লাগাই দেওয়া হবে কিনা, সেই এরকম একটা পরিস্থিতিতে আমি বৈদেশিক বিনিয়োগকারী হিসেবে এখানে আসবো না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, উদাহরণস্বরূপ দেখেন বিগত 1 বছরে আমাদের দেশ থেকে রেমন্ড একটা ক্লোদিং ব্র্যান্ড মাননীয় স্পিকার সকল কারখানা তুলে ভারতে নিয়ে গেছে মাননীয় স্পিকার। আমাদের দেশ থেকে মাননীয় স্পিকার সমকালে এসেছে আমরা বিগত 1 বছরে মাননীয় স্পিকার 100টা গার্মেন্টস কোম্পানি হারিয়েছি এবং আরও 200টা গার্মেন্টস কোম্পানি বন্ধ হওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে মাননীয় স্পিকার। এইরকম একটা ভঙ্গুর পরিবেশে তারা কিভাবে বলতে পারে যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ উত্তরণ মোকাবেলা করতে পারবো ভবিষ্যতে এবং আমাদের আয় যেগুলো আছে এগুলো নিশ্চিত হবে, তা আমার মাথায় আসে না। সব কিছু মিলে তাদের প্রস্তুতি যথাযথ না, তাদের মাননীয় স্পিকার যে পরিকল্পনা সেটা যথাযথ না, তারা আজকে আমাদের কোনো আউটলাইন দেখাতে পারছে না পরবর্তীতে আমাদের অর্থনীতি কোথায় যাবে, পরবর্তীতে উন্নয়নশীল দেশ হওয়ার পর আমাদের অর্থনীতি টিকে থাকবে কিনা। তাই আজকে বলছি মাননীয় স্পিকার, আজকে যদি তারা মনে করে তারা সঠিক পথে আছে, তাহলে তারা চোখ থাকিতে অন্ধ। মাননীয় স্পিকার, এই বলে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ নমস্কার। ধন্যবাদ সবাইকে। 6জন বক্তার বক্তব্য শেষ করার পর এবার শুনব যুক্তি খণ্ডন পর্বে 2জন দলনেতার বক্তব্য। সে কারণে আমি সর্বপ্রথমে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলনেতা নাফিসা তাসনিম বিনতে খলিলকে এই পর্যায়ে যুক্তি খণ্ডন পর্বে তার বক্তব্য প্রদান করার জন্য।
একটি কথা আছে যে উট পাখির মতো গর্তে মুখ লুকিয়ে রাখো, তাহলে কেউ তোমাকে দেখতে পাবে না। আজকে তাদের সরকারি দল থেকে বক্তব্য শুনে আমার মনে হচ্ছে তারা মনে করছেন যে তারা করব বলে একটি বুলি আওড়াবেন এবং উট পাখির মতো গর্তে মুখ লুকিয়ে রাখবেন, যাতে কেউ বুঝতে না পারে যে কোন কোন ক্ষেত্রে সরকারের প্রস্তুতি গ্রহণ করা উচিত। মাননীয় স্পিকার, দেখুন আজকে আমাদের বক্তব্যের বিষয়টি ছিল এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান সরকার সঠিক পথে আছে। আজকে আমাদের বিরোধিতার জায়গাটি হচ্ছে সরকার সঠিক পথে আছে নাকি নেই, কিংবা থাকতে পারছে কি পারছে না। তারা মাননীয় স্পিকার যতবার আমাদের দল থেকে বলা হয়েছে তাদের কাছে যে কোন কোন ক্ষেত্রে আছে, কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে শুধুমাত্র ফিউচার টেন্সের আধিক্য। মাননীয় স্পিকার, তারা বলছেন করব, সামনে আপনারা দেখতে থাকুন, অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, ফান্ডিং আসছে। মাননীয় স্পিকার, এই ক্ষেত্রে সরকারি দল হিসেবে তাদের কাছ থেকে আরও পরিণত কথা আশা করেছিলাম। তারা হয়তো বলতেন যে কোন কোন ক্ষেত্রে ফান্ডিং করছেন, কোন কোন ক্ষেত্রে তারা পরিকল্পনা গ্রহণ করেছেন, রূপরেখা কি ভবিষ্যতে। মাননীয় স্পিকার, তার কোনো রূপরেখা তারা দেখাতে পারেনি। মাননীয় স্পিকার, তারা আরও বলছেন যে বাংলাদেশের তার মন্ত্রীর কথা শুরুতে ছিল ডক্টর ইউনূসের ক্যারিসমেটিক যে একটি নেতৃত্ব, শেষেও ছিল ক্যারিসমেটিক নেতৃত্ব। মাননীয় স্পিকার, তারা আমাদেরকে একটু মিস ইন্টারপ্রেট করেছেন। আমরা কিন্তু বক্তব্যের শুরুতেই বলেছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের পরিপূর্ণ আস্থা রয়েছে। আমরা একবারও বলিনি যে বিগত ফ্যাসিস্ট সরকারের প্রতি আস্থা ছিল না, এই সরকারের প্রতিও নেই। মাননীয় স্পিকার, আমাদের বিরোধিতার ক্ষেত্রটি ছিল এই জায়গাতে যে তার কাছে যে এত সংখ্যক চ্যালেঞ্জ আসছে প্রতিনিয়ত রাজনৈতিক, আর্থ, সামাজিক সব কিছুতে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে পরবর্তীতে 2026 সালে যখন এলডিসি গ্র্যাজুয়েট হবে সেই ক্ষেত্রে মাননীয় স্পিকার এখন থেকে যে প্রস্তুতিগুলো, সেই ক্ষেত্রে তারা কতটুকু সঠিক পথে রয়েছে। মাননীয় স্পিকার, দেখুন তারা আজকে তাদেরকে যতবার কোশ্চেন করা হয়েছে তাদের ক্ষেত্রে একজন বলেছেন যে এফডিআইতে ডলার সংকট কমিয়েছেন, কিন্তু মাননীয় স্পিকার পরবর্তীতে ডক্টর ইউনূস যখন বলেছেন ডিসেম্বরে একটি নির্বাচন দেওয়া হবে, নির্বাচনের পরে পরবর্তীতে নতুন সরকার আসবে, সেই ক্ষেত্রে নতুন সরকার এসে যখন মুদ্রাস্ফীতির কারণে এক্সচেঞ্জ রেটের পরিবর্তন করবে না, আজকে ব্যবসায়ীদেরকে তার নিশ্চয়তাটি কে দিবে মাননীয় স্পিকার? সেই দিক থেকে তাদের কোনো রূপরেখা নেই। তো আমাদের কথা যদি শোনে তাহলে মাননীয় স্পিকার আমরা দেখিয়েছি কোন কোন ক্ষেত্রে আমাদের কাজ করার সুযোগটি রয়েছে এবং কাজটি কীভাবে করা যায়, এবং এই দিকে কিন্তু সরকার সেই উত্তরণের বাধাগুলো উপেক্ষা করে মাননীয় স্পিকার পরবর্তীতে বাংলাদেশে একটি স্মুথ গ্র্যাজুয়েশন সম্ভব। তাই মাননীয় স্পিকার, এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হওয়ার কোনো দাবি রাখেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। এ পর্যায়ে সর্বশেষ ওয়াইন্ড আপ সেশনে মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা সাবিকুন নাহারকে তার বক্তব্য প্রদান করবার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আবারও কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, প্রথমত আমাদের আজকের বিরোধী দল সম্পূর্ণ বক্তব্যটি দিয়ে গেছে বিভিন্ন ধরনের সমস্যা, অর্থাৎ তাদের মতে আমাদের বর্তমান সরকারের একটা হয়তো একটা আলাদা দিলে জাদুর প্রদীপ যাকে ঘষবে এবং সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। মাননীয় স্পিকার, সেটাই তো মাননীয় স্পিকার বর্তমান সরকার আমরা কি দেখতে পাচ্ছি। মাননীয় স্পিকার, এই ধরনের সমস্যাগুলো যা আগে সরকার কখনো অ্যাড্রেস করেনি, সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করেছে এবং তাদের মাত্র 1 বছর হয়নি, মাত্র 6 মাসের ব্যবধানে এই অ্যাড্রেস করা সমস্যাগুলো নিয়ে তারা কাজ করে যাচ্ছে এবং এই কাজগুলো যে তারা করে যাচ্ছে আমরা সেক্ষেত্রে মনে করছি এই যে তারা কাজগুলো করে যাচ্ছে সেখান থেকে আমরা মনে করছি তারা সঠিক পথে আছে। মাননীয় স্পিকার, আজকে তারা বলতেছে কোনো ফান্ডিং আনতে পারেনি। মাননীয় স্পিকার, ফান্ডিং একটা গ্র্যাজুয়াল বিষয়। আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস ইউরোপের সকল দেশগুলোতে ভ্রমণ করেছে এই ধরনের ফান্ডিংগুলো আনার জন্য, অর্থাৎ মাননীয় স্পিকার এই গ্র্যাজুয়াল পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে, যা আমাদের প্রথম আর্গুমেন্টের প্রথম ছিল। মাননীয় স্পিকার, আজকে আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস অলরেডি বলে গিয়েছেন যে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে ছিল। মানে স্পিকার, যখন আপনার দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার প্রান্তে থাকে তখন সেগুলোর থেকে উত্তরণ করা, সেগুলোর জন্য স্ট্র্যাটেজি নির্ণয় করা এবং সেগুলোর জন্য স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজির মাধ্যমে 7টা কমিটি নির্ধারণ করে সেগুলোকে উত্তরণ করা যে সরকার পথ নিয়েছে। আমরা মনে করছি এই পথটাই মাননীয় স্পিকার আজকে সলিউশন। তাদের বক্তব্যে আমরা আজকে শুধু সমস্যা দেখে গিয়েছি কিন্তু কোনো সলিউশন দেখিনি, কিন্তু মাননীয় স্পিকার আমরা সেই সমস্যা বা চ্যালেঞ্জগুলোকে অ্যাড্রেস করতেছি এবং সেই অ্যাড্রেসের মাধ্যমে 5টা সলিউশন দেখিয়ে যাচ্ছি, যে 5টা সলিউশনের মাধ্যমে আমরা মনে করছি যে সরকার সঠিক পথে আছে। মানে স্পিকার, আজকে তারা বলছে বৈষম্য হচ্ছে, আমাদের নারীর অধিকার হেন হচ্ছে, আমাদের অনেক রাজনৈতিক অস্থিতিশীলতা। মানে স্পিকার, আমরা বিশেষ করছি সেই ধরনের সমস্যাগুলো হচ্ছে এবং মানে স্পিকার আমরা সেক্ষেত্রে সরকারের কার্যগুলো দেখতে পাচ্ছি। আমরা এখন বাংলাদেশ যে পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতিতে আসলে মানে স্পিকার পিছিয়ে যাওয়ার সুযোগ নেই, যে আমাদের এখন অনেক সমস্যা, আমরা পিছিয়ে যাব। আমরা যদি আসলে পিছিয়ে যাই তাহলে আমাদের যে আন্দোলনের ভাবগাম্ভীর্যতা সে ভাবগাম্ভীর্যতা আসলে অনেক বেশি হেরো হবে, যা আমরা কখনোই চাই না। তাই আমরা সরকারের সাথে বলতে চাচ্ছি যে আমরা সঠিক পথে আছি। ধন্যবাদ মাননীয়। ধন্যবাদ এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রীকে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্যের মাধ্যমে আজকের এই ছায়া সংসদের এখানে পরিসমাপ্তিটা টানার জন্য আমরা এলডিসির গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে কথা বলছি। আমরা একটা বিষয় লক্ষ্য করেছিলাম, গত 3-4 দিন আগে ব্যবসায়ীদের পক্ষ থেকে এলডিসি গ্র্যাজুয়েশন পিছিয়ে দেওয়ার জন্য নানা রকম যুক্তি উপস্থাপন করে তারা সরকারের কাছে তারা দাবি উত্থাপন করেছিল। তার একদিন পরে আমরা দেখেছি যে এলডিসি গ্র্যাজুয়েশনের সময় পিছানোর উদ্যোগ নেওয়া হবে বলে মাননীয় উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান তিনি একটা
কথা উল্লেখ করেছেন। তার আবার একদিন পরে আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে যে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য বাংলাদেশ তাদের যথাসময়ে তারা তাদের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। এই যে ৩-৪ রকম বিষয়টা, সেটা কিন্তু ইতিমধ্যেই গত এক সপ্তাহে কিন্তু আমরা লক্ষ্য করেছি। ব্যবসায়ীরা দাবি রাখলো 2-3 বছর পিছিয়ে দেওয়ার জন্য। আমরা ক্যাবিনেটের ঘোষণা আসলো তারা এলডিসির গ্র্যাজুয়েশনের পথে এগিয়ে যাবে, তার 2 দিন আগে আবার বলা হলো যে না, তারা হয়তো কিছুটা সময় পাবে। সুতরাং এলডিসি গ্র্যাজুয়েশনের প্রাপ্তি অপ্রাপ্তি, গ্র্যাজুয়েশনে যাওয়া নিয়ে কিন্তু আসলে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমরা গেলে আসলে আমরা ভালো করতে পারবো, নাকি না গেলে ভালো করতে পারবো, নাকি আমাদের পিছিয়ে দেওয়া দরকার, সেই অবস্থার মধ্যে কিন্তু রয়ে গেছে। আমরা একটা কথা তো সবাই স্বীকার করতে পারি, সেটি হচ্ছে যে গত আওয়ামী সরকারের আমলে আমাদেরকে নানা রকম ভুল তথ্য, মিথ্যা তথ্য, অসত্য তথ্য দিয়ে কিন্তু আমাদের পরিসংখ্যানকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখা হতো, আমাদের অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে সারা বিশ্বে দেখানো হতো, এবং ভুল, মিথ্যা এবং অতিরঞ্জিত তথ্যের গল্প এবং বয়ান শুনিয়ে বিদেশিদেরকেও এক ধরনের সন্তুষ্ট করবার চেষ্টা করা হতো। আমরা কি দেখেছি আমাদের বিগত সময়ে, যখন আমরা এ ধরনের মিথ্যা তথ্যের ক্ষেত্রে আমরা দেশের রিজার্ভ নিয়ে মিথ্যা তথ্য দেখেছি, জিডিপিতে মিথ্যা তথ্য দেখেছি, রপ্তানি আয় নিয়ে আমরা মিথ্যা তথ্য দেখেছি, দারিদ্রতা, খাদ্য উৎপাদন, বাল্যবিবাহ, এমনকি জনসংখ্যার মতো একটা পরিসংখ্যানকেও কিন্তু সরকার একটা মিথ্যা তথ্য দিয়ে সেখানে দেখানোর চেষ্টা করেছে। সুতরাং এই যে মিথ্যা তথ্যের উপর ভর করে আমরা আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের পথে আগাতে পারবো কিনা, সেটা আমাদের জন্য চ্যালেঞ্জ হবে কিনা, সেটি কিন্তু এখন আমাদের জন্য বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং সেই যে মিথ্যা তথ্যগুলো দিয়ে আমরা দেশি বিদেশি নানা জায়গার মধ্যে আমরা জানানোর চেষ্টা করেছি, সেটাকে কিন্তু এখন সরকারকে ভালোভাবে বিবেচনা নিতে হবে। আমরা একটা জিনিস দেখেছি যে সরকার যেভাবে চাইতো বিবিএস কিন্তু সেভাবে কিন্তু তথ্যপত্র দিয়ে দিত, সেখানে সঠিক তথ্যপত্র তো বিবিএস কিন্তু দিত না। এটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসে সে জায়গায় কিন্তু তারা হাত দিয়েছে যে বিবিএসকে সঠিক তথ্যপত্র দিবার জন্য। তো অসত্য তথ্যের উপর ভর করে আমরা যদি এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে যাই, তাহলে আমাদের কতখানি আমরা সেটা মোকাবেলা করতে পারবো, আমার জন্য বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিগত সরকারের আমলে সরকার কতিপয় রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ীরা, এ ধরনের, আমি সবার কথা বলছি না, কতিপয় ব্যবসায়ী, আমলা, সরকার, রাজনীতিবিদ, তারা একটা নেক্সাস তৈরি করে বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে একটা অনৈতিকতা, দুর্নীতি, লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। সে অবস্থার প্রেক্ষাপটে আমাদের আর্থিক অবস্থাটা কি, আমাদের আর্থিক যে রক্তকরণ হয়েছিল, সে রক্তকরণকে আমরা বন্ধ করতে পারছি কিনা। আমরা রোড শোর নামে বাংলাদেশ থেকে বিদেশে গিয়ে রোড শো করা হয়েছে, সে রোড শো নামে হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করতে দেখেছি, প্রমোদ ভ্রমণ করা হয়েছে সে রোড শোর নামে। রোড শোতে আমরা কোনো রকম কোনো ফরেন ইনভেস্টারকে আমরা দেখতে পাইনি। দেখেছি দুবাইতে রোড শো হয়েছে, ইউরোপে রোড শো হয়েছে, সেখানে বাংলাদেশি বিদেশিরা যারা অবস্থান করে সে রোড শোতে তারা সেখানে অংশগ্রহণ করেছেন। এই যে নানা রকম লুটপাট হয়ে গিয়েছিল, সেই জায়গাটা কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমরা আমাদের ঋণ খেলাপি, কর খেলাপির কথা বলি, আমরা বলি আমাদের ঋণ খেলাপির হার কমানোর কথা সরকার বলেছে, কিন্তু যে পরিমাণে ঋণ খেলাপির হার কমেছে তার চেয়ে বেশি কিন্তু ঋণ খেলাপিদেরকে অবলোপন করা হয়েছে। তাই আমাদেরকে এখন ভাবতে হবে যে আমাদের অর্থনীতিবিদরা যেটা বলছেন যে বিগত সরকার যতই ম্যানিপুলেট করুক না কেন, আমাদের এই তথ্য নিয়ে, ডাটা নিয়ে, উপাত্ত নিয়ে, রিজার্ভ নিয়ে, আমাদের প্রবাসী আয় নিয়ে, রপ্তানি আয় নিয়ে, সেটি আমরা মোকাবেলা করতে পারবো বলে আমাদের অর্থনীতিবিদরা মনে করছেন, যেহেতু আমাদের হাতে 1.5 থেকে প্রায় 15 বছর সময় এখনও হাতে আছে। সে কারণে আমাদেরকে কিন্তু এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে। তবে ব্যবসায়ীরা যে কথাটা বলবার চেষ্টা করছেন, তারা বলছেন যে বিগত আমাদের আর্থিক খাতে যে অনিয়ম, দুর্নীতি, জ্বালানি সংকট, উচ্চ মূল্যস্ফীতি, সুদার বৃদ্ধি, এফডিআই কমে যাওয়া, বেসরকারি বিনিয়োগের ঘাটতি, সকল নানা বিষয় বিবেচনা করে কিন্তু এই যে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনটা, সেটাকে তারা একটু কমিয়ে সময় বাড়ানোর জন্য তারা বলছেন। এখন যে প্রশ্নটা হচ্ছে যে আসলে এটিকে আমরা চাইলে কি করতে পারবো, বাংলাদেশ চাইলে কি আর পিছাতে পারবে কি না, সেটি একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা বুঝি যে এলডিসি গ্র্যাজুয়েশন হলে আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে, আমরা আমাদের কর্মসংস্থান তৈরি করব, ফরেন ইনভেস্টমেন্ট সেখানে আমাদের হয়তো বাড়বে, কিন্তু আসলে সেই বাড়ানোর জন্য, কর্মসংস্থান, আমাদের ফরেন ইনভেস্ট বাড়ানোর জন্য সেই প্রস্তুতি আমাদের আছে কি না, সেটি কিন্তু আমাদেরকে এখন ভাববার জায়গা তৈরি করেছে। আমাদের রপ্তানি কমে যাবে, আমাদের ওষুধের মূল্য বৃদ্ধি করে যাবে। যে প্যারাসিটামল আমি হয়তো এখন 2 টাকা করে কিনতে পারছি, সেই প্যারাসিটামল আমাকে হয়তো 15-20 টাকা করে সে প্যারাসিটামল কিনতে হতে পারে। সে কারণে আমরা সেই প্রস্তুতি গ্রহণ করবার জন্য আসলে প্রস্তুত কিনা, সেটি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা মনে করি বাংলাদেশে এখন যে বর্তমান পরিস্থিতি হয়েছে, এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা অনেক চ্যালেঞ্জ সামনে দেখতে পাচ্ছি। আমরা ঋণ খেলাপি, কর খেলাপি, ঋণ খেলাপি হয়ে যারা ব্যবসায়ীরা রয়েছে তারা প্রাতিষ্ঠানিকভাবে সক্ষম হবেন, সেটা কিন্তু আমরা দেখতে চাই না। আমরা ব্যবসায়ীদের কাছে উল্লেখ করতে চাই, আপনারা নিজেরা স্বাবলম্বী হন। শুধুমাত্র সরকারের স্টিমুলাস প্যাকেজ নিয়ে, সেই স্টিমুলাস প্যাকেজের টাকা নিয়ে কতিপয় ব্যবসায়ী তারা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে নিয়ে বিদেশে পাচার করে দিবেন, তাহলে কিন্তু সেই হলে সে ব্যবসায়ীরা আমরা কিন্তু সেখানে দাঁড়াতে
পারবো না। আমরা যারা হোয়াইট কালার ব্যবসায়ীরা রয়েছেন তারা সবসময় খালি প্রণোদনা কথা বলতেই থাকেন, এবং সেই প্রণোদনার নীতি নিতে আমি জানি না তাদের কখন প্রণোদনা শেষ হবে। আজকে যদি আপনি আমাদের আরএমজি খাতা করেন, তাদেরকে অল্প পয়সায় পানি দিতে হবে, অল্প পয়সায় বিদ্যুৎ দিতে হবে, প্রণোদনা দিতে হবে, করোনার সময় তার সুদ দেওয়া যাবে না, করোনার সময় তাদেরকে টাকা দিতে হবে। আমি ব্যবসায়ীদের উদ্দেশ্যে হাত জোর করে বলতে চাই, আপনারা এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের দায়িত্ব, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আমাদের এই ভবিষ্যতে এই ব্যবসায়ীদের উপর কোনো রকমভাবে কোনো কালিমা লিপ্ত করার কোনো সুযোগ না থাকে। তাই আমি মনে করি শুধু ব্যবসায়ীদের সরকারের উপর নির্ভরশীলতা কমিয়ে দিয়ে তারা নিজেরাও কিন্তু স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন। আমরা অতি সম্প্রতি দেখেছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা চীন সফরে যাবেন। আমি জানি না এই চীন সফরে আমরা হয়তো আশাবাদের জায়গায় তৈরি করবে, কিন্তু ভূ রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি এই চীন সফরের ক্ষেত্রে আমরা আশাবাদের জায়গায় তৈরি হলো সেটা কিন্তু আমাদেরকে অন্য দিক থেকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে কিনা সেটা আমাদেরকে ভাবতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে শুল্ক নীতি এখন আমরা দেখতে পাচ্ছি, ট্রাম্প যেভাবে তার শুল্ক নীতিটাকে পরিবর্তন করেছে সেটি আমাদেরকে ভবিষ্যতে কোনো চ্যালেঞ্জের মধ্যে ফেলবে কিনা সেটি কিন্তু আমাদেরকে ভাবতে হবে। চীন বলি, ভারত বলি, মার্কিন যুক্তরাষ্ট্র বলি, ইউরোপীয় ইউনিয়ন বলি, যাই বলি না কেন, আমরা যদি নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে না পারি তাহলে কিন্তু আমরা অন্যের শুল্ক নীতির উপর আমাদেরকে নির্ভরশীল হয়ে থাকতে হবে। তবে আমি একটা সুপারিশ করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। এখানে বারবার কথা হচ্ছে প্রফেসর ডক্টর ইউনূসের কথা। আমরা মনে করি হি ইজ এ প্রাইড, হি ইজ এ পার্সন যারা সারা পৃথিবীতে আমাদের জন্য গর্বের বিষয়। কিন্তু যখন এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যাবে ততদিন পর্যন্ত কি প্রফেসর ডক্টর ইউনূস কি তিনি দায়িত্বে থাকবেন? তিনি কতদিন দায়িত্বে থাকবেন? নিশ্চয়ই একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবেন, তারা কি এটা হ্যান্ডেল করতে পারবে কি না? তার সময় যদি আমরা এলডিসি গ্র্যাজুয়েশনটা করে গেলাম, পরবর্তী রাজনৈতিক সরকার মোকাবেলা করার সক্ষমতা আছে কি না ভঙ্গুর অর্থনৈতিক ক্ষেত্রে, সেটি কিন্তু আমাদেরকে ভাবতে হবে। আমরা যেটা ভাবি যে বাংলাদেশ ফার্স্ট, নিশ্চয়ই আমরা সেটা ভাবি, বাংলাদেশকে ফার্স্ট বিবেচনা করে আমরা একটা দাবি রাখতে চাই, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনারা অবশ্যই অর্থনীতিতে যারা বরেণ্য গবেষক রয়েছেন, গবেষণা সংস্থা রয়েছেন, যারা অর্থনীতিবিদ রয়েছেন, তাদের সমন্বয়ে একটা কমিটি গঠন করেন, এবং সেই কমিটি গঠন করে শুধু আমলা নির্ভর কমিটি নয়, তাদেরকে নিয়ে সেই কমিটির মাধ্যমে অন্তর্ভুক্ত করে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনকে কীভাবে আমরা মোকাবেলা করতে পারবো, আমরা কীভাবে তার সুফল নিতে পারবো, তাহলে কিন্তু আমি মনে করি যে আমরা আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের যে আমরা উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগটা আমরা সাকসেস করতে পারবো। এই যে ফার্স্ট বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের উন্নয়নের কথা বলি, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলি, ফ্যাসিস্ট সরকারকে বিদায়ের কথা বলেন, আওয়ামী সরকারের বিদায়ের কথা বলেন, কোনোটাই কিন্তু কার্যকর হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের রাজনৈতিক সদিচ্ছা না থাকবে। তাই প্রফেসর ডক্টর ইউনূসের যে উদ্যোগ, সেই উদ্যোগের পাশাপাশি আগামীতে যারা সরকার গঠন করবেন, এলডিসির গ্র্যাজুয়েশনকে যদি আমরা নিশ্চিত করতে চাই, সুফল পেতে চাই, তাহলে আমাদের রাজনৈতিক সদিচ্ছাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আপনারা যারা এতক্ষণ আমার বক্তব্য শুনলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুনকে এই পর্যায়ে আজকের এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ নিয়ে এই আয়োজনের এই ছায়া সংসদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবার জন্য বিনীত অনুরোধ করছি। বাংলাদেশ 2026 নভেম্বরে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে, উত্তরণ ঘটাবে, এটা আমাদের জাতিসংঘের যে সিদ্ধান্ত সেই অনুযায়ী। এবং এই ব্যাপারে আমাদের দেশে একটা ধোঁয়াশা ছিল কিছুদিন, এই এখনো পর্যন্ত 2-1 দিন আগ পর্যন্ত একবার বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে আমরা চাইবো, সময় চাইবো, আবার পরবর্তীতে বলা হলো যে আমরা এটার মধ্যেই থাকবো। তবে আপনারা জানেন যে এই সিদ্ধান্তটা নেওয়ার পরপরই আসলে এক ধরনের ভয়, শঙ্কা, বিশেষ করে যারা রপ্তানি করছেন তাদের মধ্যে ছিল। এই যে স্বল্পোন্নত দেশের যে ক্যাটেগরি জাতিসংঘ করে থাকে, তো সেইখানে 3টা শর্ত আছে আপনারা জানেন। সেটা হচ্ছে যে গ্রস ন্যাশনাল ইনকাম মাথাপিছু, এবং হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, এবং ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স। এই যে চ্যালেঞ্জটা আসবে সেটা মোকাবেলা করতে পারবো কি পারবো না। আপনারা আলোচনায় বলেছেন যে এলডিসি থেকে কেন আমরা অনেকেই সরে আসতে চাচ্ছি না, উত্তরণ ঘটাতে চাচ্ছি না, কারণ যে সমস্ত সুবিধাগুলি পাই আমরা, প্রথমে হচ্ছে প্রিফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস। অনেকগুলো দেশে, প্রায় সবগুলো উন্নত উন্নয়নশীল দেশ থেকে আমরা যে বাজার সুবিধা পাই, শুল্কমুক্ত, কোটামুক্ত বাজার সুবিধা, ডিউটি ফ্রি, কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেস যেটা পাই, তার কারণে কিন্তু আমাদের এই পণ্য রপ্তানি করা সহজ হয়, বিশেষ করে আমাদের তৈরি পোশাক শিল্প। এবং এটা তো অন্যান্য স্বল্পোন্নত দেশও পেয়ে থাকে, কিন্তু সব স্বল্পোন্নত দেশের তুলনায় বাংলাদেশের কিন্তু সক্ষমতাটা অনেক বেশি। এই শুল্কমুক্ত, কোটামুক্ত বাজার সুবিধাটা বাংলাদেশই সবচেয়ে বেশি ব্যবহার করতে পেরেছে। এবং ইউরোপিয়ান মার্কেটে আপনারা জানেন যে প্রায় সব পণ্যই, এভরিথিং বাট আর্মস, এইটার ইবি এর অধীনে যে জিএসপি সুবিধাটা পাওয়া হয়, প্রায় সব পণ্যের ক্ষেত্রেই তারা বাংলাদেশ পেয়ে থাকে। আর ওভারঅল
সারা অন্যান্য যে সমস্ত দেশ দিয়ে থাকে সব মিলিয়ে বাংলাদেশ আসলে রপ্তানির ক্ষেত্রে 70% উপরে এই ডিউটি ফ্রি কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেসটা পেয়ে থাকে। এবং সেই কারণেই যদি এটা উঠে যায়, বাংলাদেশের অনেক হিসাব করা হয়েছে, কোনো হিসাবে দেখা গেছে বছরে $8 বিলিয়ন আমাদের ক্ষতি হবে। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO 2020 সালে একটা হিসাব করেছে, তারা বলেছে 12টি দেশ যেগুলো এই গ্র্যাজুয়েট করছে এই আগামী কয়েক বছরের মধ্যে, তারা যদি গ্র্যাজুয়েট করে যায় তাহলে কি ধরনের ক্ষতি হবে, যে লসটা হবে, সেই লসটার যতটা লস হবে সেই লসের কিন্তু প্রায় 90%ই বাংলাদেশের হবে। অর্থাৎ তার মানে যেটা আমি বললাম যে সুবিধাটা কিন্তু বাংলাদেশ সবচেয়ে বেশি নিতে পেরেছে। আমাদের তৈরি পোশাক শিল্পের রপ্তানিকারকরা, উদ্যোক্তা, কর্মীরা, তাদেরকে ধন্যবাদ দিতে হয় সেই জন্য যে তারা সেই সুবিধাটা নিতে পেরেছে। আর আরেকটা বিষয় অনেকেই বলেছেন যে ট্রিপস, ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের ক্ষেত্রে সেটা একটা বিরাট, ওটার অধীনে যে ওষুধ, আমরা যে স্বল্প মূল্যে ওষুধ পাই, পেটেন্ট করতে হয় না, এই সুবিধাটা চলে গেলে আমাদের যে স্বাস্থ্য খাত, এমনিতেই স্বাস্থ্য খাতের অবস্থা ভালো না, এবং আমাদের যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার আপনারা জানেন যে 100 টাকা যদি আমি খরচ করি তাহলে 75 টাকায় আমার নিজের পকেট থেকে, সরকার থেকে বাকি মাত্র 25 টাকা। তো এবং তারপরে অন্যান্য গভর্নেন্স রিলেটেড স্বাস্থ্য খাতের অনেক সমস্যা রয়েছে। তারপরে যদি এই ওষুধের দাম বেড়ে যায় তাহলে আমাদের এই রোগ প্রতিরোধ করা স্বাস্থ্য ব্যবস্থা কী অবস্থায় যাবে আমরা অনুমান করতে পারি, সেটা আমাদের উপর একটা বিরাট সেটব্যাক হবে, সেটি একটি। এছাড়াও আরও রয়েছে, যেমন আমরা অনেক ধরনের প্রযুক্তি ব্যবহার করি, প্রযুক্তির লাইসেন্স ছাড়া অনলাইন অ্যাপ ব্যবহার করি, গান শুনি, বিভিন্ন কিছু ডাউনলোড করি, তো আমরা ফ্রিতে পাচ্ছি, সেই সুবিধাটাও থাকবে না, যেটা কিনা বিশেষ করে আমাদের শিক্ষা ব্যবস্থার উপর একটা বিরাট আঘাত করবে। আমাদেরকে কিনতে হবে বিভিন্ন ধরনের অ্যাপ, তো সেটার খরচও বেড়ে যাবে। এবং আরেকটা বিষয় রয়েছে যে এলডিসির জন্য একটা টেকনোলজি ব্যাংকও রয়েছে, যে এলডিসিতে প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের সুবিধা পাবে, সেটাও রয়েছে। এছাড়া আরেকটা হচ্ছে এইড ফর ট্রেড। আমরা তো বলি যে আমাদের স্বল্পোন্নত দেশগুলো, অনেকগুলোই দেশই এইডের উপরে, বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল, কিন্তু সেটা থেকে বেরিয়ে এসে সাহায্যের মধ্যে না থেকে বাণিজ্যের মধ্য দিয়ে আমরা অর্থনৈতিক উন্নয়ন করব। বাংলাদেশ যেটা করতে পেরেছে, যে বাংলাদেশ কিন্তু বিদেশি সাহায্য থেকে ট্রানজিশন করে আমরা এখন একটা বাণিজ্য নির্ভর অর্থনীতি হয়েছি, সাহায্য নির্ভর থেকে বাণিজ্য নির্ভর অর্থনীতি হয়েছি। সেই রকম যাতে হতে পারি অন্যান্য দেশও এবং বাংলাদেশ আরও বেশি করে, সেই জন্য একটা ফান্ড রয়েছে এইড ফর ট্রেড, সেই সুবিধাটাও কিন্তু আমাদের জন্য রয়েছে এলডিসির জন্য। সেটা অবশ্য থাকবে হয়তোবা, কারণ এটা ডেভেলপিং কান্ট্রিজের জন্যও প্রযোজ্য। আর আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমরা অনেক সময় শুধু বাণিজ্য নিয়েই ব্যস্ত থাকি, বাণিজ্য অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু কনসেশনাল ফান্ড আপনারা কেউ বলেছেন, আমরা যে বিভিন্ন দেশ থেকে ঋণ নিয়ে থাকি, আগে আমরা অনেক বেশি গ্র্যান্ট পেতাম, এখন গ্র্যান্টের পরিমাণ কমে গেছে, লোন পাই, কিন্তু সেটা অনেক সময় কনসেশনাল, সুদের হারটা কম থাকে এবং পে ব্যাক পিরিয়ড, গ্রেস পিরিয়ড অনেক লম্বা থাকে, সেটা কিন্তু আর থাকবে না। সেই সুবিধাটা আমাদেরকে কমার্শিয়াল রেটে আন্তর্জাতিক বাজার থেকে ঋণ নিতে হবে, এবং যখন আমাদেরকে সেই ঋণটা নিতে হবে তখন কিন্তু আমাদের অর্থনৈতিক সক্ষমতাটা খুবই জরুরি হবে। আপনারা জানেন ইতিমধ্যেই যে মুডিজ এর আগেও কিন্তু ঋণমান তারা কমিয়েছে, আরও অন্যান্য ক্রেডিট রেটিং এজেন্সিগুলো, এখন আবার আমরা সম্প্রতি দেখলাম মুডিজও কমিয়েছে। এইরকম ক্রেডিট রেটিং সংস্থাগুলোর তারা কিভাবে বাংলাদেশের ঋণ মানটাকে কিভাবে দেখে, অর্থাৎ বাংলাদেশের ঋণ ফেরত দেওয়ার সক্ষমতাটা কতখানি, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাটা কতখানি, অর্থনৈতিক ভিত্তিটা কতখানি, এই সমস্ত ফ্যাক্টরগুলি কিন্তু এই আপনার বাণিজ্যিকভাবে ঋণ পেতে হলে এগুলো বিবেচনায় আসবে, সেই জন্য সেই প্রস্তুতিটাও দরকার, সেটা চলে যাবে। আরেকটি বিষয় আমি বলতে সব শেষে, সেটি হচ্ছে যে এই সমস্ত কিছু চললেও আপনারা দেখছেন যে ভূ রাজনৈতিক অবস্থাটা কিন্তু পরিবর্তনশীল। ইতিমধ্যেই দেখছি যে ভূ রাজনীতিটা কিভাবে শিফট করছে, এবং এটা আজকে একরকম, কালকে একরকম, আগামীকাল আরেক রকম। এই পরিবর্তিত ভূ রাজনৈতিক অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্যও কিন্তু আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। শঙ্কা তখনই থাকবে যদি আমরা ঋণটা
বিবেচনা প্রসূতভাবে না নেই, আমি কোথায় ঋণ নিচ্ছি, কী কারণে নিচ্ছি, সেটা রিটার্নটা কেমন হবে এবং আমি কিভাবে ফেরত দিচ্ছি, এই বিষয়গুলি যদি মাথায় থাকে এবং কিভাবে ব্যবহার করছি। সুতরাং ঋণ ব্যবস্থাপনাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি উইথ গভর্নেন্স, উইথ অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি ঋণটা ব্যবহার করব কি না, সেটাই কিন্তু ডিটারমিন করবে আমি ঋণটা কিভাবে ব্যবহার করছি, ঋণ থেকে আমি কি ফেরত পাচ্ছি, রেট অফ রিটার্নটা কি হচ্ছে, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। সেটা না করে ঢালাওভাবে ঋণ নিচ্ছি আর কিছুটা ব্যয় করছি রাস্তাঘাট তৈরিতে, আর কিছুটা আবার নিজের পকেটে নিচ্ছি, সেরকম করলে তো আমরা ঋণের ফাঁদে পড়বই। সুতরাং অনেকখানি নির্ভর করবে নিজের দেশের উপরে, তো সেটা চীনই হোক বা অন্য দেশই হোক। আমরা ফলাফল পেয়ে গিয়েছি, দুটি দলই ভালো করেছে। এলডিসির গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান সরকার সঠিক পথে আছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছে তারা হ্যাঁ বলুন, যারা প্রস্তাবের পক্ষে আছে হ্যাঁ বলুন, প্রস্তাবের পক্ষ দল হ্যাঁ বলুন, আর যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন, প্রস্তাবের বিপক্ষ দল না বলুন, প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। এলডিসির গ্র্যাজুয়েশন নিয়ে আয়োজিত এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়নি। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়নি, সে কারণে বলতে হচ্ছে আজকের এই ছায়া সংসদে না যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে এবং না যুক্ত হয়েছে। না যুক্ত হওয়ার কারণে আমরা আমাদের আজকের প্রতিযোগিতার বিরোধী দল শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজকে বিজয় বলে ঘোষণা করছি। অভিনন্দন রইল শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজের বিতার্কিকদেরকে। তবে আরও বেশি অভিনন্দন জানাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদেরকে। আজকে তাদের প্রাণবন্ত তথ্য দিয়ে ছায়া সংসদকে তারা আরও বেশি উজ্জ্বল করে তুলবার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা দেশে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই ছায়া সংসদ দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী সংসদ, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই মক পার্লামেন্ট এখানেই শেষ করছি।